নমস্কার বন্ধুরা, আমি পায়েল। কাহিনীতে আপনাদের আবারও স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে। কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখিকা প্রতিভা বসুর লেখা একটি অসাধারণ প্রেমের গল্প, বিচিত্র হৃদয়। নামটি যেমন, গল্পটিও কিন্তু ঠিক তেমন। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। আমার বাবা ছিল না। এই অভাববোধটা খুব ছোট থেকেই আমাকে বারংবার আঘাত করেছে। মাকে জিজ্ঞেস করেছি, তিনি তার বিষণ্ণ মুখ আরো বিষণ্ণ করে ধরা গলায় জবাব দিয়েছেন, তিনি স্বর্গে। স্বর্গ কোথায়, স্বর্গ কি, কত দূরে, অনেক দিন ভেবেছি, কিন্তু সে প্রশ্নের মীমাংসা হয়নি। আমার মার মুখশ্রী অতি সুন্দর। সমস্ত মুখখানাতে তার এমন একটা মধুর বিষণ্ণতার আভা ছড়িয়ে থাকতো যে কোনো কোনো সময় অপলকেই সে মুখের দিকে তাকিয়েও আমার তৃষ্ণা মিটত না। তিনি কালো পাড় শাড়ি পরতেন, হাতে সরু সরু দুগাছা বালা ছিল, গলায় প্রায় অদৃশ্য একছড়া সোনার হার চিকচিক করত। কি যে সুন্দর দেখাতো তাকে! মসৃণ শ্যামল রঙে একটা বর্ষার সজল আভা ছিল। আমি ফর্সা ছিলুম, কিন্তু তবু সকলে বলতো মার শ্রী আমি পাইনি। অত্যন্ত শান্ত আর দৃঢ় ছিল তার স্বভাব। আমি তার অতি অল্প বয়সের একটি মাত্র সন্তান। মাত্র 14 বছর বয়সেই তার জীবনের সমস্ত আলো নিভে গিয়েছিল। দাদামশাই ছিলেন সনাতনপন্থী, কাজেই 12 বছর বয়সেই কন্যার বিবাহ দিয়ে খুব একটা তৃপ্তি লাভ করলেন। বিয়ের পরে প্রথম বছর মার প্রায় পিত্রালয়ে কেটেছিল। দ্বিতীয় বছরের প্রারম্ভে আমার সম্ভাবনার সূত্রপাতেই আমার বাবার মৃত্যু হল। শোকে আমার মা কতটা মুহ্যমান হয়েছিল আমি জানি না, কিন্তু আমার দাদামশাই এ আঘাত সামলাতে পারলেন না। 1 বছরের মধ্যেই তিনি গত হলেন। মার আর দিদিমার পরিচর্যায় আমি বড় হয়েছিলুম। কোনো পুরুষের সংস্রব আমাদের ছিল না। 2-1 জন আত্মীয়ই যা আসা যাওয়া করতেন, আর অসুখ করলে ডাক্তার। স্ত্রী পুরুষ সকলের কাজ একা আমার মাকেই করতে দেখেছি। বিপদে আপদে, সুখে দুঃখে সব সময়ে তিনি অবিচলিত। দিদিমা যত না বুড়ো হয়েছিলেন তত হয়েছিলেন রুগ্ন। আর্থিক সচ্ছলতার অভাবও ছিল প্রচুর, কাজেই কাজকর্ম সবই মাকেই করতে হতো। সকালে উঠেই তিনি একেবারে কলের মতো নিঃশব্দে কাজে লেগে যেতেন। তারপর নির্দিষ্ট সময়ে কলেজ এবং ফিরে এসেই আবার কাজের আবর্ত। বাচ্চা একটি থাকলেই যথেষ্ট। তার উপর আমার মা ছিলেন আমার প্রতি অত্যন্ত মনোযোগী। তার 14 বছরের মাতৃত্ব আমি দেখিনি, কিন্তু যে বয়সের কথা আমার মনে আছে তখনও আমার মা খুব বড় হয়ে যাননি। এখন তো সে বয়সে মেয়েদের বিয়ের কথাও কেউ চিন্তা করে না। আমার যখন 6 বছর বয়স, মা তখনই আয় পাশ করলেন। ঠিক এই সময়ে হঠাৎ এক সকালে ঘুম ভেঙে আমি একজন ভদ্রলোককে আমাদের ঘরে দেখতে পেলুম, যার চেহারা আমার মনের মধ্যে সেই মুহূর্তেই একটি গভীর দাগ কেটেছিল। সুন্দর লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা, মুখের মধ্যে এমন একটি আকর্ষণ যা মানুষকে টানে। অত্যন্ত নিচু স্বরে কথা বলেন, আর এমনভাবে মাঝে মাঝে চোখ রাখেন মুখের উপর যে চোখে চোখ ফেলতে কেমন একটা অস্বস্তি হয়। দিদিমার সঙ্গে কথা বলছিলেন। আমি ঘরে যেতেই আমাকে হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন। আমি মিশুক ছিলাম না, বিশেষত কোনো পুরুষের সংস্রব বর্জিত হয়ে মানুষ হবার দরুন পুরুষ সম্বন্ধে আমার একটা অহৈতুক ভয়ও ছিল। কিন্তু তবু আমি এই ভদ্রলোকের মৃদু আকর্ষণেই
একটা ভয় মিশ্রিত কৌতূহল নিয়ে কাছে গিয়ে মুখের দিকে তাকালাম। ভদ্রলোক অত্যন্ত সুন্দর করে হাসলেন। তারপর পকেট থেকে লাল ফিতেই বাঁধা এত বড় এক বাক্স চকলেট বার করে আমার হাতে দিলেন। নেব কি নেব না ভাবছিলুম হয়তো। এমন সময় এক কাপ চা হাতে নিয়ে আমার মা ঢুকলেন ঘরে। এই প্রথম তার মাথায় কাপড় দেখলুম। কেমন একটা সলজ্জ সংকোচ ভঙ্গিতে তিনি ভদ্রলোকের হাতে চাটা দিয়েছিলেন। সেই দৃশ্যটা আমার এখনো মনে পড়ে। দিদিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই আগুন বুকে নিয়ে আমি বেঁচে আছি বাবা। তার চোখ সচল হয়ে উঠল। ভদ্রলোক মার মুখের দিকে তাকিয়েছিলেন। একটু সময়ের জন্যই বোধহয় তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। দিদিমার কথায় সতর্ক হলেন। একটু চুপ করে থেকে বললেন, আমি জানতুম না আপনারা এখানে। দেশে ফিরেছি মাত্রই 10 দিন। হঠাৎ পরশুই আপনাদের ঠিকানা পেলুম। সুমন্ত্র আমার কতখানি ছিল তা আপনাদের বোঝানো সম্ভব নয়। আমার বিলেত যাত্রার রাস্তাটা বলতে গেলে ওই সুগম করে দিয়েছিল। আমি লক্ষ্য করে দেখলুম বলতে বলতে তিনি মার মুখের দিকে তাকালেন, আর মার সাগ্রহ দৃষ্টি তখনই নত হয়ে গেল। হঠাৎ উঠে দাঁড়ালেন ভদ্রলোক। আমার একটু দরকার আছে, আজ আর বসবো না। নত হয়ে তিনি আমার দিদিমার পায়ের ধুলো নিলেন। মার দিকে তাকিয়ে বললেন, কখনো ভাবিনি আপনাকে এই অবস্থায় দেখব। সবই ভাগ্য। মা চুপ করে রইলেন। আমি মার কাপড়ের আঁচল ধরে দাঁড়িয়েছিলুম। আমার গালে মৃদু একটা টোকা দিয়ে তিনি বিদায় নিলেন। তাকে দেখার এই আমার প্রথম অভিজ্ঞতা। তারপরে তিনি আবার এলেন। আমার জামা কাপড়ের শ্রী বদলে গেল। আমার মার মুখের বিষণ্ণতার পরিবর্তে ভরে থাকার একটা অদ্ভুত আভা দেখা দিল। ক্রমে ক্রমে সংসারে যেন একটা নতুন আলো অনুভব করতে লাগলুম। শেষে আস্তে আস্তে এমন হলো যে তিনি এ বাড়ির অভিভাবক হয়ে উঠলেন। মাকে আর এত পরিশ্রম করতে দেখতুম না। আমার পরিচর্যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একজন স্ত্রী লোক এলো। বাড়িতে রাখবার জন্য ঠাকুরও এলো। বাইরের কাজ করবার জন্য চাকর রাখা হলো। প্রথমটায় দিদিমা ও মাকে প্রায় এ নিয়ে নানা রকম ওজোর আপত্তি আর অভিযোগ করতে শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত নিশ্চয়ই সেই জেদ তারা বজায় রাখতে পারেননি। আমার মায়ের আত্মমর্যাদা ছিল অসাধারণ, কিন্তু সেই ব্যক্তিত্বময় অসাধারণ মানুষটির হৃদয় বৃত্তির কাছে নিশ্চয়ই তিনি হার মেনেছিলেন। একটা ছোট অস্টিন গাড়ি ছিল ভদ্রলোকের। সকালে বিকেলে সেই গাড়িখানা নিজেই চালিয়ে তিনি আসতেন। সকালের দিকে তিনি সবশুদ্ধ 15 মিনিটও থাকতেন না, কেবল একটা খোঁজ খবর নেওয়া। তার পায়ের শব্দ পেলেই মার মুখে একটা আলো ছড়িয়ে পড়ত। হাতের কাজ শিথিল হয়ে উঠত। অকারণেই এক কাজ থেকে আর এক কাজে তিনি নিজেকে নিবৃষ্ট করবার চেষ্টা করতেন। আমি চুপি চুপি কানের কাছে মুখ এনে বলতুম, সাহেব এসেছে মা। প্রথম দিন তিনি স্যুট পরে এসেছিলেন, আর আমার মনে গেঁথে গিয়েছিল তিনি নিশ্চয়ই সাহেব। তারপরে দিদিমা কত বুঝিয়েছিলেন যে ইনি একজন খাঁটি বাঙালি, আমার বাবার বিশেষ বন্ধু। তারপরে কতবার উনি ধুতি পরে এসেছেন, কিন্তু আমার মনের সেই সাহেবের ছবি কিছুতেই মুছে যায়নি। কাজ করতে করতে মা ঈষৎ মুখ তুলে বললেন, আসুন, তুমি পড়তে বসো গে। এ কথায় আমি দুঃখিত হয়ে যাই যাই করেও ওখানেই দাঁড়িয়ে থাকতুম। এই ভদ্রলোকের সান্নিধ্যের কেমন একটা অদ্ভুত আকর্ষণ ছিল আমার কাছে। এত দেখে দেখেও তার কাছে আমি সহজ ছিলুম না। সেই বালিকা বয়সেও আমি বড় মেয়ের লজ্জা অনুভব করতুম। একটু পরেই ভদ্রলোক নিজেই মার ঘরে আসতেন। কেমন আছেন? রোজই এক প্রশ্ন। আমি ভেবে পেতুম না এই তো কাল রাত 10টা পর্যন্ত দেখে গেছেন, আর আজ একটুকু সময়ের মধ্যে আবার কি হবে যে এই প্রশ্ন। মাও রোজকার মতোই মাথা নিচু করে জবাব দিতেন, ভালোই। একটু চুপচাপ কাটত।
তারপর মা চোখ তুলে তাকাতেন। আমি দেখতাম ভদ্রলোকও তাকিয়ে আছেন মার দিকে। তাদের দুজনের মিলিত দৃষ্টির এমন একটা অনুভূতি আমার অপরিণত মনের মধ্যে ক্রিয়া করত যে দুজনকে দুজনের দৃষ্টি থেকে বিচ্ছিন্ন করবার জন্য আমি অস্থির হয়ে উঠতুম। মা তক্ষুনি বুঝে ফেলতেন আমার মনের কথা, সতর্ক হয়ে দৃষ্টি ফিরিয়ে নিতেন। একটা নিঃশ্বাস বেরিয়ে আসতো তার মুখ দিয়ে। ভদ্রলোক বলতেন, কি হবে? মা জবাব দিতেন, না। আমার আঁচড়ানো মাথায় হাত দিয়ে ধীরে ধীরে আরো পরিপাটি করতেন। তারপরে তারা মৃদু কণ্ঠে আরো দু এক কথা বিনিময় করতেন। সেসব কথার আমি মানে বুঝতে পারতুম না। একদিন দিদিমা বললেন, তোমাকে বাবা আর কত কষ্ট দেব, তুমি যা করলে। ও কথা বলছেন কেন? ভদ্রলোক একটু আহত স্বরে বললেন, সমুদ্রর কাছে আমি বিশেষভাবে ঋণী ছিলুম। ঋণ তো আর কখনো শোধ হয় না, কিন্তু তবুও যদি তার হয়ে কিছুটাও করতে পারি, সেইটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। ও কথা বলো না বাবা, সে যদি তোমাকে কিছু করেই থাকে তার 100 গুণ তুমি ফিরিয়ে দিয়েছ আমাদের। যে সময়টায় তোমার দেখা পেয়েছিলুম, বলতে আর লজ্জা নেই যে সে সময় আমাদের সম্ভ্রম রক্ষা করাই দুঃসাধ্য হয়ে উঠেছিল। আমাকে আপনি পর ভাবেন কেন? আমার এই উপার্জনে যে আপনাদের একটা ন্যায্য দাবি আছে, সেটা কেন ভাবতে পারেন না? আত্মীয় হলে কি কখনো এমন কথা বলতে পারতেন? এমন কি কখনো ভাবতে পারতেন? কথাটা যে কত সত্য তা আমি বুঝি। আত্মীয়রা সর্বদাই শত্রু, অথচ তাদের কাছে ভিক্ষা চাইতেও আমাদের লজ্জা নেই। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। এবার তো আমাদের আরো দরকার বাড়ছে। হাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিয়ে বললেন, আমাদের বুলুমণিকে এবার স্কুলে দিতে হবে না, কি বলো? হ্যাঁ। আমি তখন 8 বছরের হয়েছি। ঘাগরা দেওয়া সুন্দর সুন্দর ফ্রক পরি, দুপাশে লাল রিবন দিয়ে বেনি ঝুলিয়ে দিই। আর সব সময় মনের মধ্যে কেমন একটা অহংকার বোধ করি। কয়েকদিন থেকেই স্কুলে ভর্তি নিয়ে মার সঙ্গে কান্নাকাটি করছিলুম। এই কথায় সুখী হয়ে লজ্জায় মুখ নিচু করে থাকলুম। ভদ্রলোক বললেন, খুব ভালো, স্কুলে ভর্তি করে দেব। স্কুলের বাস আসবে ভোঁ করে, আর তুমি বেনি দুলিয়ে ছুটতে গিয়ে উঠে বসবে। আমাদের তো তখন চিনবেই না। আমি এক গাল হেসে লজ্জায় তারই কোলের মধ্যে মুখ লুকোলুম। শোনো শোনো। আমি মুখ তুললাম না। এরপরেই তিনি মার ঘরে গেলেন। আমি সেখানেই চুপ করে বসে রইলুম। তার বুকের কাছটায় মুখ রেখেছিল। তার গায়ের সৌগন্ধ লেগে রইল আমার প্রাণে। তার কয়েকদিনের মধ্যেই আমি স্কুলে ভর্তি হয়ে গেলুম। লেখাপড়ায় আমার স্বাভাবিক ঝোঁক ছিল। স্কুলের আবহাওয়া আমার বেশ লাগতো। তাছাড়া বাড়িতে আমি নিঃসঙ্গই ছিলুম। এখানে অনেক মেয়ের বন্ধুতা, অনেক দিদিমণিদের স্নেহ আমার জীবনে যেন একটা নতুন জগৎ এনে দিল। প্রথম বছরটা আমি স্কুলের বাসেই যেতাম। দ্বিতীয় বছরে আমাদের একখানা বড় গাড়ি এলো। আমাদের মানে ভদ্রলোকের। তার ছোট গাড়িখানাও ছিল, সেটা তিনি নিজে ব্যবহার করতেন। আর এই গাড়ি রইল আমাদের জন্য। মা ঈশ্বর তিরস্কারের সুরেই বললেন, মিছিমিছি অর্থ নষ্ট, কি দরকার ছিল আবার এই গাড়িটা কেনবার? সস্তায় পেলাম। সস্তায় পেলেই সব যদি কিনতে হয় তাহলে তো। চুপ করো তো। ইদানিং মাকে তিনি তুমিই বলতেন। আমার সেটা ভালো লাগতো না, কিন্তু আমার তো কোনো হাত নেই। মা বললেন, আমি তো চুপ করেই থাকি, কিন্তু সত্যি এবার আমার বিরক্ত লাগছে, ভালো লাগছে না একদম। আচ্ছা বেশ, তোমার ভালো না লাগে আমি আর বুলু ঘুরে বেড়াবো, কেমন? মার পিছনে দাঁড়িয়ে পেন্সিলের কাঠ চিবোচ্ছিলাম। মৃদু হেসে মুখ নামালাম। আমাকে সম্বোধন করে উনি যখনই কোনো কথা বলেন, ভিতরে ভিতরে আমি যেন কেমন এক রকমের শিহরণ অনুভব করি। আজ প্রায় 3 বছর ধরে ভদ্রলোকের সঙ্গে আমাদের এরকম ঘনিষ্ঠ যোগাযোগ। বলতে গেলে তিনিই এখন বাড়ির কর্তা। অথচ
একদিনের জন্যও তার মুখোমুখি আমি লজ্জা কাটাতে পারিনি। আজ পর্যন্ত তাকে আমি কোনো সম্বোধনই করি না। আমার দিদিমা বলেন, এ আবার কি, বাবার বন্ধু, তাছাড়া এমন মানুষ, কত ভালোবাসেন, কত যত্ন করেন, তার কাছে আবার লজ্জার কি আছে রে? কাকা বলে তো একদিন ডাকতেও শুনি না। মা বলেন, ও বুনো হয়ে গেছে মা, জন্মে থেকে তো মা আর দিদিমা, অন্য মানুষ তাই ওর বরদাস্ত হয় না। বরদাস্ত হয় না এই কথাটা নিতান্ত মিথ্যা নয়, সত্যি। তিনি আমাদের এত ভালোবাসেন, এত যত্ন করেন, সংসারের সমস্ত সুখ আমাদের জন্যই আহরণ করে আনেন। তথাপি আমি তাকে বরদাস্ত করতে পারি না। এমন নয় যে আমি তাকে ভালোবাসি না, তাকে পছন্দ করি না, কিংবা তার কোনো ব্যবহারই আমার মনের প্রতিকূল হয়েছে। বিশেষ করে আজ জীবনের এইখানে দাঁড়িয়ে পরিষ্কার উপলব্ধি করছি যে আমি তাকে দেখা মাত্রই অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলুম। আর সেই জন্যেই তার প্রতি আমার একটা অহেতুক বিদ্বেষ ভাব ছিল। আমার বয়সের মেয়ের প্রতি যতটা মনোযোগ দেওয়া উচিত এবং যেরকম মনোযোগ দেওয়া উচিত তিনি কেবলমাত্র সেইটাই কেন দিয়েছিলেন? সেইটাই ছিল আমার পরম হতাশার কারণ। আমার শিশু মন যেটা বোঝেনি, আজকে অভিজ্ঞ মন দিয়ে সেটা বিশ্লেষণ করে বুঝতে পারছি যে আমাকে ছাড়িয়ে পৃথিবীর অন্য কারোর প্রতি তার এক তিল বেশি আসক্তিও ছিল আমার পক্ষে দুঃসহ। মাত্র ঔচিত্যের মাপে যে মনোযোগ তিনি আমাকে দিলেন, বন্ধু পত্নীর প্রতি সে মনোযোগের প্রশ্নই উঠল না। তার জন্য তিনি সারা পৃথিবী জয় করে আনতেও দ্বিধাবোধ করতেন না। আমি আমার শিশু মনের সহজাত প্রবৃত্তি দিয়ে প্রথম দিন থেকেই সেটা উপলব্ধি করে ভিতরে ভিতরে যন্ত্রণা পেতুম। হয়তো মার প্রতি আমি ঈর্ষাকাতরী হয়েছিল। আস্তে আস্তে বড় হতে লাগলুম। আমার 17 বছর বয়স হলো। সুখে, সমৃদ্ধিতে, স্বাচ্ছন্দ্যে ভরা সংসারে আমার কোনোই দুঃখ ছিল না। তবু আমার ভিতরে ভিতরে কেমন একটা ভালো না লাগা বোধ অবিশ্রান্ত আমাকে কষ্ট দিচ্ছিল। একদিন পড়তে পড়তে হঠাৎ উঠে এলাম মার কাছে। মা সোয়েটার বুনছিলেন। মার নত দৃষ্টি সুন্দর মুখের দিকে তাকিয়ে একটু চুপ করে দাঁড়িয়ে রইলাম। তার মসৃণ রঙের সুগঠিত দুটি হাতের ওঠাপড়া দেখতে দেখতে তাকে আমার সমবয়সী মনে হতে লাগলো। হঠাৎ চোখ তুলে তিনি আমাকে দেখতে পেয়ে হাসি মুখে বললেন, কি রে? গম্ভীর মুখে জিজ্ঞাসা করলাম, কি বুনছ? তোর সাহেব কাকার জন্য একটা সোয়েটার। কিছু বলবি? কোনো ভূমিকা না করে হঠাৎ বললাম, আচ্ছা মা, এই ভদ্রলোক তো সত্যিই আমার কাকা নন, তবু কেন আমরা তারটাই ভোগ করি? মা চকিত হয়ে আমার মুখের দিকে তাকালেন। এরকম একটা প্রশ্ন যে আমার মনে উঠতে পারে এই কথা তিনি কল্পনাও করতে পারেননি। নিজেকে একটু সামলে নিয়ে বললেন, সত্যি কাকা বলতে কি বোঝায় তা কি তুমি জানো? বাবার বন্ধু, এই তো। কিন্তু বাবার বন্ধু বাবাও না, কাকাও না। লোকে তাকে পরই তো বলবে। তার গাড়ি চড়ে আমি স্কুলে যাই, তার টাকা দিয়ে ভালো বাড়িতে থাকি, তার দয়াতে ভালো ভালো পোশাক পরি। আমার আত্মসম্মানে লাগে। হাতে সোয়েটারটা মা যেন ঝেড়ে ফেলে দিলেন। সোজা উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বললেন, ভালো যিনি বাঁচতে জানেন তিনিই পরমাত্মীয়। ভালোবাসায় সম্মান, ভালোবাসায় জীবন, তার চাইতে বড় কিচ্ছু নেই। আর লোকে যদি বলে, লোকে কি বলে না বলে তা তোমাকে ভাবতে হবে না বুলু। মরিয়া হয়ে বললাম, কেন ভাবতে হবে না মা? লোক নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হবে, বলো। মা একটা মর্মভেদী গলায় আমাকে সম্বোধন করে সহসা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি যেন হঠাৎ একটা ধাক্কা খেয়ে জেগে উঠলাম। এত বছরের অভ্যস্ত জীবন সম্বন্ধে যে আমার মনে কেন এই অকারণ প্রশ্ন ধাক্কা দিচ্ছে তা কি আমি জানি? 8 বছর বয়স থেকে যে ক্ষোভ প্রতিদিন প্রতি পলে আমার মনের মধ্যে সযত্নে লালিত হয়েছে, এত
এতদিনে তার একটা সুস্পষ্ট উপস্থিতিতে আমার সারা অন্তর ভরে গেল। বিকেলবেলা ভদ্রলোক যখন এলেন, আমি লজ্জায় সংকোচে এতটুকু হয়ে গিয়ে নিজের ঘরে লুকোলাম। 6 বছর বয়স থেকে এই 16 বছর বয়স পর্যন্ত আমি তাকে দেখছি। তার যত্নে, তার ভালোবাসায় এই দেহ মন ভরে আছে। আর তার সম্বন্ধে আজ আমি এত বড় কথাটা উচ্চারণ করেছি, ভেবে দুঃখে বুক ভরে গেল আমার। তিনি কি আমার পর? তিনি কি আমাদের দয়া করেন? তার অর্থ কি কখনো সাহায্যের পর্যায়ে পড়ে? আমি জানলা দিয়ে তাকে উঠে আসতে দেখলাম। সেই দীর্ঘ, বলিষ্ঠ, উন্নত চেহারা, ঘন কালো চুল, ব্যাগ ব্রাশ করা, আর এই 35 বছর বয়সেও তারুণ্যের আভায় উজ্জ্বল চামড়া। সহসা আমি আমার আঙুল গুনে গুনে তার সঙ্গে আমার বয়সের হিসেব করলাম। যথারীতি তিনি দিদিমার কাছে গিয়েই বসলেন। আমি আমার ঘর থেকে সেটা অনুভবও করলাম, কেননা আমার সমস্ত ইন্দ্রিয় আমি সেই দিকেই নিবিষ্ট করে রেখেছিলাম। দিদিমার শরীরের অবস্থা ভালো ছিল না। কিছুদিন থেকে তিনি আমার বিবাহের জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন, এবং আমি লক্ষ্য করেছি সেই ব্যাকুলতার সঙ্গে এই ভদ্রলোকেরও পরিপূর্ণ সায় ছিল। কাছাকাছি ঘর, আমি তাদের কথোপকথনে কান দিলাম। দিদিমা বললেন, যদি তুমি ভালো মনে করো তাহলেই ভালো, আমি কি আর বুঝি। তাহলে একদিন নিয়ে আসি ছেলেটাকে। বেশ, আনো। ওর মায়ের সঙ্গে কথা বলে দেখো। হুম, বুলুকেও তো জিজ্ঞেস করতে হয়। বুলু? দিদিমা বোধহয় একটু হাসলেন। ও আবার কি বোঝে? না না, ওকে আপনি অবহেলা করবেন না। ওর মতো বুদ্ধিমান মেয়ে বিরল। তোমরাই দেখো ওর বুদ্ধি। ওর মাই আমার কাছে শিশু, আর ও তো তার মেয়ে। আর অল্প দু একটা টুকরো কথা কানে ভেসে এলো। তারপরে তিনি উঠে এলেন মার কাছে। মার ঘর সংলগ্ন ছোট্ট একখালি বারান্দা ছিল। সেই বারান্দায় এসে জুতোর শব্দ থামল। বুঝলাম মা বসে আছেন সেখানে। অত্যন্ত মৃদু স্বরে ভদ্রলোক কি যেন বললেন, আমি বুঝতে পারলাম না। অত্যন্ত ক্লিষ্ট গলায় মা জবাব দিলেন, কিছু না। আমি অত্যন্ত নিঃশব্দে দরজা খুলে বারান্দার পাশের ঘরে এসে বসলাম। ভদ্রলোক বললেন, বুলুর বিয়ে সম্বন্ধে তোমার মতামত দাও। আমি কি বলবো? তুমি যা ভালো বোঝো তাই হবে। মার তুমি সম্বোধনে আমি আঁতকে উঠলাম। যে সন্দেহ আমাকে প্রতিদিন ক্ষয় করছিল, মার সংযত আচরণ প্রতি মুহূর্তে তার বিরুদ্ধেই সাক্ষী দিয়েছে। এই 10 বছরের মধ্যে এমন একটি প্রমাণও পাইনি যা থেকে সেই সন্দেহকে আমি রূপ দিতে পারি। সমস্ত শরীর একটা বৈদ্যুতিক অনুরণন অনুভব করলাম। কিন্তু তোমার মেয়ে? অত্যন্ত উদাস গলায় মা বললেন, মেয়েই তো আমার, আর সবই তো তুমি করেছ। তাহলে তোমার মত আছে কিনা সেটা বলো। আছে আছে। তোমার আজ কি হয়েছে বলো তো? তোমাকে একটা কথা বলবো? মার গলা অত্যন্ত দৃঢ়। বলো। 11 বছর ধরে তুমি যত ঋণ দিয়েছ সব আজ আমি শোধ করে দেব। ঋণ? মনি, ঋণ? আমি তোমাকে ঋণ দিয়েছি, আর সেই ঋণ তুমি আজ সুধে দেবে? ভদ্রলোকের গলা ধরে এলো। মা বললেন, কেন কেন এত করেছ তা তো আমি জানি। প্রতি মুহূর্তে যে আবেদন তোমার চোখ দিয়ে তুমি আমাকে জানিয়েছ, সে আবেদন আমি হৃদয়ের মধ্যে অনেক আগেই গ্রহণ করেছিলাম। কিন্তু ভেবে দেখলাম সামাজিক অনুষ্ঠানের প্রয়োজন আছে। মনি, সামাজিক অনুষ্ঠান? যা আমার স্বপ্ন, সমস্ত জীবনের বিনিময়ে একমাত্র যা আমার কাম্য। তুমি কি তুমি কি সত্যিই সেই কথা বলতে চাইছ? হ্যাঁ,
আমি মনস্থির করেছি তোমার আমার যুক্ত জীবনকে এভাবে বিচ্ছিন্ন করে রাখার কোনো যুক্তিই নেই। সেটা তো পাপ। মনি, এ কি সত্যি? হ্যাঁ, আমি সত্যি বলছি। এতদিন ঈশ্বর সাক্ষী ছিলেন, এখন মানুষকে সাক্ষী করে নিশ্চিন্ত হতে চাই। আমি ঘরের মধ্যে সহসা দুই কানে হাত চেপে ধরলাম। তারপর একটা অস্ফুট আর্তনাদ করে ছুটে বেরিয়ে এলাম সেখান থেকে। দিদিমার মুমূর্ষ দেহের উপর ঝাঁপিয়ে পড়তেই তিনি কোকিয়ে উঠলেন। কি 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 হয়েছে? কি হয়েছে রে? দুর্বল হাতে জড়িয়ে ধরে অত্যন্ত ব্যাকুল হৃদয়ে তিনি প্রশ্ন করলেন আমাকে। আমি কান্নার বেগে অনেকক্ষণ কথা বলতে পারলাম না। একটু শান্ত হয়ে বললাম, আমি আমি বিয়ে করব না দিদিমা, আমি বিয়ে করব না, তুমি সব ভেঙে দাও। সে কি কথা? আশ্চর্য হয়ে তিনি তাকিয়ে রইলেন আমার দিকে। আমি নির্লজ্জের মতো বললাম, যাকে মন দিয়েছি তাকে ছেড়ে আর কাউকে বিয়ে করতে পারবো না আমি। আমার কথা শুনে দিদিমা হতবাক হলেন। আমাকে ঠেলে নিজের গায়ের উপর থেকে তুলতে চেষ্টা করে বললেন, বলছিস কি তুই? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি নিঃশ্বাস ফেলে বললাম, আমি বিমলেন্দু বাবুকে বিয়ে করব। বিমলেন্দু? বিমল? তোর তোর সাহেব কাকা? দিদিমা কাঁপতে কাঁপতে উঠে বসলেন। আমি তাকে দুই হাতে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকেই, তিনিই আমার স্বামী। দিদিমার মুখ দিয়ে আর কথা সরল না। স্তব্ধ হয়ে মরা মানুষের মতো বসে রইলেন। সন্ধ্যার অন্ধকারে ভরে গেল ঘর। খানিক পরে নিঃশব্দ পায়ে মা ঘরে এসে আলো জ্বাললেন। আমাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে অবাক হয়ে বললেন, এ কি রে বুলু, কি হয়েছে? কি হয়েছে তোর? আমি জবাব দিলাম না। দিদিমা বললেন, মলিনা, শোনো মা, কাছে এসে দাঁড়াও। মা কাছে এসে দাঁড়ালেন। একটু চুপ করে থেকে বললেন, বিমলের সঙ্গেই বুলুর বিয়ে ঠিক করো। বয়সে একটু বড়, তার কি হবে? আমার শাশুড়ি আর শ্বশুরও 20 বছরের ছোট বড় ছিলেন। এ কি বলছো মা? কি বলছো তুমি? ঠিকই বলছি। এর চাইতে ভালো আর তুই কি আশা করিস? ছি 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 ছি! মা শিহরিত হয়ে উঠলেন। ও যে ও যে ওর কন্যার মতো! এমন অসঙ্গত কথা তুমি ভাবলে কেমন করে মা? কিছুই অসঙ্গত নয় সংসারে, তুই তাকে বলবি এ কথা। মার মুখে একটি কালো ছায়া বিস্তীর্ণ হলো। আমার মাথায় ঈষৎ ঠেলা দিয়ে বললেন, দিদিমা কি বলছে শুনলে? মুলু, কি হলো বলো? আমি নিঃশব্দে পড়ে রইলাম। মা আবার বললেন, দিদিমা কি বলছে বুলু? আমি নিঃশব্দ। হে ঈশ্বর! মার মুখ দিয়ে এই শব্দটি এমন একটি মূর্তি নিল আমার কাছে যে আমার মনে হলো সমস্ত ঘরে যেন আগুন লেগেছে, পুড়ে এক্ষুনি ছাই হয়ে যাবে। অত্যন্ত একটা অশান্তি আর অস্বস্তিতে কাটতে লাগলো সময়। বাড়িময় যেন একটা ভূতের ফিসফিসানি। কেমন এক অদৃশ্য ভয়ে মুহুর্মুহু আমি কেঁপে উঠতে লাগলাম। রাত্রিতে মার সঙ্গে পাশাপাশি শুয়ে সময় কাটতে লাগলো। আমি অনুভব করলাম তিনি ঘুমোননি। তিনিও হয়তো অনুভব করলেন যে আমার চোখ নির্ঘুম। অনেক রাত্রে আমার গায়ের উপর হাত রেখে মা ডাকলেন, বুলু, বুলু, ঘুমিয়েছ? না। তোমার দিদিমা যা বললেন তাই কি তোমার মত? হ্যাঁ। তুমি কি জানো এতদিন ধরে এ সংসারে তিনি লালন পালন করছেন কার জন্য? জানি। কি জানো? তোমার জন্য। তাহলে তুমি জানো যে আমি তার জীবনের প্রধান কেন্দ্র, আমাকে ঘিরেই তার সুখ দুঃখ? জানি। তবে আমি তাকে ভালোবাসি। তিনি তোমাকে যত ভালোবাসেন তার চাইতে অনেক অনেক বেশি আমি তাকে ভালোবাসি।
অত্যন্ত ধীর স্থির গলায় মা বললেন, তুমি কি বিশ্বাস করো না যে তার অতখানি ভালোবাসা আমিও অন্তরের মধ্যে গ্রহণ করেছি? আর তা সার্থক করবার একমাত্র বাধা ছিলে তুমি। তোমার জন্যেই আমি আমার সমস্ত ইচ্ছাকে এতকাল গলা টিপে রেখেছি। মা, বাবার মৃত আত্মাকে তুমি অসম্মান করছো। তাই নাকি? আমি মরে গেলে কি তোমার বাবা আমার আত্মার কথা ভাবতেন? তুমি স্ত্রী, সে স্বামী। বাহ, কি সুন্দর! সে তো সমাজের অনুশাসনের প্রভেদ। আত্মার তো কোনো ভেদাভেদ নেই। হঠাৎ আমি ভেবে পেলাম না এ কথার কি জবাব দেব। একটু পরে মাই বললেন, তুমি আমার সমস্ত। শরীরের বিন্দু বিন্দু রক্ত দিয়ে তিলে তিলে আমি তোমাকে লালন করেছি, প্রাণের অধিক ভালোবেসে, সাধ্যের অতিরিক্ত যত্ন দিয়ে তোমাকে বড় হতে সহায়তা করেছি। সত্যি বলতে এই ভদ্রলোকের সাহায্য তোমার কথা ভেবেই প্রথম গ্রহণ করেছিলাম। কিন্তু আজকের দিনে তুমি আমার পরম শত্রু। আজ এই অন্ধকারে শুয়ে তোমার সঙ্গে যে কথা আমাকে বলতে হলো, সেটা মা মেয়ের কথা নয়। আমার পক্ষে তার চাইতে লজ্জার, তার চাইতে মর্মান্তিক আর কি থাকতে পারে? কিন্তু তবু তোমাকে বলি, অনেকদিন আগেই তিনি প্রস্তাব করেছিলেন, আমি রাজি হইনি। কিন্তু কাল আমি তাকে কথা দিয়েছিলুম। মা! মায়ের কান্নার বেগে আমার সমস্ত শরীর উদ্বেলিত হতে লাগলো। একটু পরে আমাকে বুকের কাছে টেনে নিলেন। নিঃশ্বাস নিতে নিতে বললেন, অদৃষ্টের এই কি বিড়ম্বনা! পরের দিন সকালে ঘুম ভেঙেও বিছানায় পড়েছিলুম। মা কখন উঠে গেছেন জানি না। জানলা দিয়ে এক ফালি রোদ এসে পড়েছিল বিছানায়। বুঝলাম বেলা হয়েছে। সহসা ওই ভদ্রলোকের গলা শুনে ধর্মর করে উঠে গেলাম। দ্রুত পায়ে তিনি ঘরে ঢুকলেন। আমাকে তখনও বিছানায় দেখে অবাক হয়ে বললেন, ওমা, এখনো ঘুমোচ্ছ? ওঠো ওঠো। মা কই? শিগগির একবার এ ঘরে এসো। চোখ তুলতে পারলাম না সংকোচে। ততক্ষণে তিনি ব্যস্ত হয়ে অদৃশ্য হলেন। দেয়ালে ঠেকানো তক্তাপোষে হেলান দিয়ে বসে রইলাম চুপচাপ। হাত পা যেন কেমন শিথিল হয়ে এলো। খানিক পরে মা এলেন ঘরে। সেই কালো পাড় শাড়ি, মাথার আঁচল ঈষৎ তোলা, সরু হাড় গলায় চিকচিক করছে, সেই রকমই শান্ত গম্ভীর মুখশ্রী। এতদিনের দেখা মাকে আবার দেখলুম। মাথার কাছে আধ ভেজানো জানলা খুলে দিয়ে বললেন, ওঠো, কত বেলা হলো দেখেছ? একটু থেমে বললেন, কাল বিমলবাবু বলেছিলেন একটি ছেলেকে নিয়ে আসবেন, তিনি এসেছেন, তোমার সঙ্গে দেখা করবেন। ভ্রু কুঞ্চিত হলো আমার। উঠলাম, থমকে দাঁড়িয়ে বললাম, জানি জানি। কেন? ক্ষিপ্র হস্তে বিশৃঙ্খল বিছানা পাঠ করতে করতে মা জবাব দিলেন, সেই কেন আজ আর নেই। তোমার ইচ্ছা পূরণ করবার চেষ্টাই আমি করব, কিন্তু বাড়িতে এখন অতিথি এসেছেন, তার সঙ্গে শোভন ব্যবহারই ভদ্রতা। আমি মেনে নিলাম। একটু পরে মা বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে যথারীতি ভদ্র হয়ে ঘরে এলাম। আমার বয়স এবং বুদ্ধির যোগ্যই এ পাত্র। বিমলবাবু আলাপ করিয়ে দিলেন। অত্যন্ত লাজুক চোখে একবার তাকিয়েই মুখ নামিয়ে নিল ছেলেটি। বয়স 22-23-এর বেশি নয়। ঈষৎ ঢেউ খেলানো বড় বড় ঘন আর বিশৃঙ্খল চুল মুখ ঘিরে আছে। ভালো করে তাকে দেখবার অবকাশ ঘটল, কেননা সে নিজে নত দৃষ্টি। আর বিমলেন্দুবাবু মাকে ডাকতে গেলেন। খুব যে একটা বলবান পুরুষ তা নয়, কিন্তু স্বাস্থ্যের আভা ভরা মুখ, কালো আর সুসন্নিবিষ্ট ভুরুর তলায় দুটি ভাসা ভাসা উজ্জ্বল চোখ। একটু কেশে একটু লাল হয়ে ছেলেটি মুখ তুলল এবার। নড়ে চড়ে বসে বলল, আপনি তো স্কটিশেই পড়ছেন, আমিও ওই কলেজে পড়তুম। ও, খুব ভালো লাগতো জানেন, আমাদের একটা আলাদা দলই ছিল। কিন্তু আমার ভালো লাগে না। উৎসাহের মুখে পাথর চাপা দিয়ে বললাম আমি।
আমার নিষ্করুণ জবাবে হঠাৎ থতমত খেয়ে চুপ করে গেল ছেলেটি। আমি বললাম, ভীষণ খারাপ ছেলে সব। এদেশে নাকি এখনো ছেলে মেয়ে একসঙ্গে শিক্ষার সময় হয়েছে। আমার তো মনে হয় না। ঈষৎ প্রতিবাদীর গলায়, যদিও খুব স্তিমিত বলল, তা দেখুন, সব মেয়ে তো আর কিছু ভালো হয় না। ছেলেদের মতো তাদের মধ্যেও তো ব্যতিক্রম আছে। জানি না, আমার কথাবার্তা যে অত্যন্ত উদ্ধত ও স্পষ্ট ছিল সে বিষয়ে আমি সচেতন ছিলাম না। বিরক্তির বাষ্পে ওকে আচ্ছন্ন করে দিতে আমার ভালো লাগছিল। ও যে এসেছে আর সে আশা যে ওর পক্ষে অত্যন্ত দুঃসাহসের কাজ হয়েছে সে কথা ওকে জানানো ভালো। আমার জবাবের পর একটুখানি থেমে রইল ওর জিহবা। আমি উঠে যাবার জন্য মনে মনে প্রস্তুত হচ্ছিলাম। সহসা মুখ তুলে বলল, আজ কখন যাবেন? যাব? কোথায়? কেন, বিমলদা যে বললেন। কি বলেছেন বিমলবাবু? আমাকে তো তিনিই ধরে নিয়ে এলেন। ওর কথার মধ্যিখানেই মা আর বিমলবাবু ঘরে ঢুকলেন। ও থেমে গিয়ে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মৃদু হাস্যে মা বললেন, উঠছো কেন বাবা? বসো বসো। বলু, যাও তো চা নিয়ে এসো, আমি সব ঠিক করে রেখেই এসেছি। মার এই আদেশ আমি মনে মনে অপছন্দই করলুম। চাকর দিয়েও অনায়াসে এটা চলত। তবু উঠতে হলো। চায়ের পর্বটি কিছু বিরাট ছিল না, তবু অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। নিজে হাতে করেই সব নিয়ে এলাম। বিমলবাবু সাহায্য করলেন। আমাকেও বসতে হলো ওদের সঙ্গে চা খেতে। এতক্ষণে দেখলুম ছেলেটি সহজ হয়েছে, অত্যন্ত আগ্রহ ভরে কথা বলছে মার সঙ্গে। অবশেষে সেই অর্ধ সমাপ্ত প্রসঙ্গ ফিরে এলো। কখন যাবেন বিমলদা? আমি এক চোখ প্রশ্ন নিয়ে তাকালাম বিমলবাবুর দিকে। মার মুখ দেখে মনে হলো এই যাওয়ার খবরটা মা জানেন। বিমলবাবু হাতঘড়ির দিকে নজর তাকিয়ে বললেন, বাবা, এর মধ্যেই 8:30? এক কাজ করো অসিত, তুমি আর আজ যেও না। এখানেই যা হয় দুটো খেয়ে নাও। আমি এদিকে 12টার মধ্যেই কাজকর্ম সেরে চলে আসছি। তারপরে? মা বলে উঠলেন, সেটাই সবচেয়ে ভালো। না না, অপাঙ্গে একবার আমাকে দেখে নিয়ে অসিত ব্যস্ত হয়ে বলল, আপনারা কখন যাবেন বলুন, আমি ঠিক সময়েই চলে আসব। কোথায় যাবে মা? আমি আর কৌতূহল রাখতে পারলাম না। মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার সাহেব কাকা আজ বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছেন তোমাদের নিয়ে। মুখ থেকে কথা শেষ না হতেই বিমলবাবু ব্যস্ত হয়ে উঠে বললেন, আর তুমি বুঝি বাদ? সাহেব কাকা বলেই মা আমার মেজাজ খারাপ করে দিয়েছিলেন। কালকের ওই ব্যাপারের পরেও মা যে কি করে তাকে আমার কাকা বলে উচ্চারণ করলেন জানি না। উপরন্তু মা যাবেন বলে বিমলবাবুর এই ব্যাকুলতা আমাকে চাবুক মারল। দুর্বিনীতের মতো উঠে দাঁড়ালাম চেয়ার ছেড়ে। আলস্য ভাঙতে ভাঙতে অবহেলার ভঙ্গিতে বললাম, তোমরাই যাও মা, আমি যাব না। কেন? বিমলবাবু বললেন, তোমার জন্যই তো যাওয়া, তুমি না গেলে হয় নাকি? আমার জন্যে কিনা আমি জানি না, তবে হলেও আমি যাব না, এটা ঠিক। সে কি, তোমার আবার কি হলো? এর মধ্যে আবার হওয়া না হওয়া কি দেখছেন বিমলবাবু? আমার বিমলবাবু সম্বোধনে উনি অবাক হয়ে গেলেন। মার মুখ রাগ কি লজ্জায় জানি না মুহূর্তে লাল হয়ে উঠল। আমি গ্রাহ্য না করে অতিরিক্ত সহজভাবে তাকালাম সেই আগন্তুক আর অপ্রস্তুত ছেলেটির মুখে। সহাস্যে বললাম, আচ্ছা, নমস্কার, আশা করি আবার দেখা হবে। প্রত্যাভিবাদনের আর অপেক্ষা না করে 3টি প্রাণীকে বিমূঢ় করে দিয়ে সোজা চলে এলাম নিজের নির্জন ঘরে। তারপরে সমস্ত ব্যাপারটা মা অবশ্য কোনো রকমে তার নিজের ভদ্রতা আর নম্রতা দিয়ে মানিয়ে নিয়েছিলেন। প্রায় ঘণ্টাখানেক পরে আমার যখন মাথা ঠান্ডা হয়ে এলো, মা তখন ঘরে এলেন।
সোজা তিনি আমার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, সমস্ত জীবনটা যে আমি তোমার জন্যই উৎসর্গ করে রেখেছিলাম, তুমি কি তার প্রতিশোধ নিচ্ছ বুলু? ভীরু চোখ চকিতে তুললাম, জবাব দিলাম না। বলো, জবাব দাও। আমার চোখের সামনে আমার হাতে গড়া সন্তান এত বড় উদ্ধত আচরণ করবে, অহেতুক অসম্মান করবে শ্রদ্ধেয়দের, আর আমি চুপ করে তা দেখব? বুলু, তুমি ভেবেছটা কি? কথা বলতে বলতে মার নিঃশ্বাসের উত্থান পতন দ্রুত হলো। ছেলেবেলা থেকে মা আমাকে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, বন্ধুতার উত্তাপ দিয়ে বড় করেছেন, শাসন করেছেন তার ফাঁকে ফাঁকে, আমি জানতেও পারিনি। তার সঙ্গ, তার স্পর্শ, তার স্বভাবের মাধুরী আমার সারা হৃদয়ের সকল অভাব মিটিয়ে রেখেছিল। আর আজ দুই চক্ষু বিস্ফারিত করে দেখলাম, তার চাইতে বড় শত্রু আমার আর কেউ নেই। হয়তো কিছু বলতে যাচ্ছিলাম, তীব্র কণ্ঠে মা বললেন, আমারই অন্যায়, আমারই প্রশ্রয়ে আজ তোমার এতখানি দুঃসাহস। যিনি তোমার পিতৃতুল্য, তাকে তুমি ভালোবাসো? যে মুহূর্তে তুমি এ কথা উচ্চারণ করেছিলে, সেই মুহূর্তেই ধৈর্যচ্যুতি ঘটল এবার আমার। মুখে মুখে বলে উঠলাম, কেন, কিসের জন্য? কেন তুমি তাকে আমার কাকা বলে সম্বোধন করলে একটু আগে? তুমি তাকে যাই ভাবো না কেন, তিনি তোমার পক্ষে তাছাড়া অন্য কিচ্ছু হতে পারেন না। অসভ্যের মতো বললাম, স্বামীর বন্ধু হয়ে তিনি তোমার পক্ষে অন্য হতে পারলে আমার পক্ষেও হতে পারেন মা। বলু, হ্যাঁ, আমি তোমার মা। সহসা মার গলা যেন কান্নার আবেগে বুঝে এলো। আমি নিবৃত্ত হতে পারলাম না। অনেক দিনের অনেক ক্লেদান্ত ঈর্ষা মনের মধ্যে লালন করেছি এতদিন ধরে, আজ তা কথার রেখায় মূর্তি নিল। যাকে বুকের মধ্যে পাবার জন্য অবিরত ইচ্ছার তীব্র আবেগে আমি মরে যাচ্ছি, যাকে না পেলে সমস্ত জীবন আমার গভীর অন্ধকারে বিলুপ্ত হয়ে যাবে বলে মনে হচ্ছে, তাকে যে মেয়ে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, যে মেয়ের জন্য তিনি আজ অন্যদিকে মুখ ফেরাতে পারেন না, তাকে আমি ক্ষমা করতে পারবো না, মা হলেও না। চোখে চোখ রেখে তাকিয়ে বললাম, তিনিও অবিবাহিত, আমিও কারোর স্ত্রী নই। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার সমস্ত জীবন আজ ব্যর্থ হতে বসেছে মা। তুমি আমাদের জীবনকে যুক্ত করবার একমাত্র প্রতিবন্ধক। কি হয়েছে? ঘরের মধ্যে সহসাই বিমলবাবু ঢুকলেন এসে। বুলুরাজ, কি হলোটা কি? মেজাজ এত বিগড়েছে কেন মা? আমার কথা শুনে মার চোখ দিয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়ল, আর তাকে দেখে আমি চুপ করলাম। হলো কি তোমাদের? আশ্চর্য হয়ে তিনি একবার মার দিকে, একবার আমার দিকে তাকালেন। তারপর আমার একান্তই কাছে এসে তার সেই বলিষ্ঠ স্নেহভরা বুকের মধ্যে আমাকে টেনে নিয়ে বললেন, কি হয়েছে বলো তো বুলু, লক্ষ্মী মা আমার? ছিটকে সরে এলাম বুকের সান্নিধ্য থেকে। ক্রন্দন বিজড়িত গলায় বললাম, আপনি আমাকে মা বলেন কেন? অত্যন্ত অপ্রতিভ হয়ে থমকে গেলেন ভদ্রলোক। হঠাৎ আমি দু হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়লাম তার বুকের ওপর। দৃঢ় আলিঙ্গন আবদ্ধ করে কেঁদে কেঁদে মুখ ঘষে ঘষে বলতে লাগলাম, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, মার চাইতেও বেশি, অনেক অনেক বেশি। আমার এই অতর্কিত আবেগের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। আমার এরকম অসংলগ্ন কথাবার্তা তাকে অবশ্যই বিরক্ত ও বিস্মিত করে থাকবে। আমাকে ঈষৎ সরিয়ে দিয়ে বললেন, শান্ত হও, কি হয়েছে খুলে বলো। তার গলার গম্ভীর স্বরে হঠাৎ আমি ভয় পেলুম। তার স্বভাব ধীর কণ্ঠ আরও ধীর হল। পিতৃত্বের গাম্ভীর্য ছড়িয়ে পড়ল তার মুখে। মার দিকে তাকিয়ে বললেন, তুমি বরং যাও, অসিতকে বসিয়ে রেখে এসেছি।
মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। ভাবে মনে হলো না কোনো কথাই তার কানে ঢুকেছে। বিমলবাবু মুখের দিকে তাকিয়ে একটু উদ্বিগ্ন হলেন। আবার বললেন, আমি বুলুর সঙ্গে কথা বলবো, তুমি অসিতের কাছে গিয়ে বসো, যাও। মা আস্তে আস্তে বসে পড়লেন মেঝের উপর। কি হলো মণি, কি হলো? উদ্ভ্রান্ত গলায় বলে উঠলেন বিমলবাবু। বুলু, শিগগির জল নিয়ে এসো। চেঁচামেচিতে বাড়ির সবকটি প্রাণী জড়ো হলো সেই ঘরে। দেখলুম অসিত এসে দাঁড়িয়েছে দোরগোড়ায়। কেবল অসহায় দিদিমা ও ঘর থেকে কাতরাতে লাগলেন। ব্যাকুল হয়ে বিমলবাবু বললেন, এ অসিত, তুমি শিগগির ডক্টর মুখার্জিকে একটু নিয়ে এসো তো, একটু দেরি করো না। তারপর মার মাথাটা কোলের ওপর টেনে নিয়ে ডাকতে লাগলেন, মণি, মণি, শোনো, এই শুনছো? তার গলার সুরে কি যে ছিল সে কথা আমি কেমন করে বোঝাবো। হয়তো ভালোবাসার অতল স্পর্শী সম্মোহন ছিল তার কণ্ঠে। আমি মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। বিশেষ কিছু না, একটুখানি সময়ের জন্যই হয়তো মার চৈতন্য লুপ্ত হয়েছিল। খানিক পরেই তিনি চোখ খুললেন। ডান হাতটি একটু নেড়ে ক্লান্ত গলায় ডাকলেন, বুলু, আয়, আয় আমার কাছে। মুখের কাছে এগিয়ে গিয়ে ব্যাকুল আগ্রহে মার কপালে হাত রাখলাম। তার সুন্দর মুখে দুঃখ বেদনার লীলা। একটু আগে যে মা আমার পরম শত্রু ছিলেন, যার অস্তিত্বই ছিল আমার জীবনের চরম সুখের পক্ষে সর্বপ্রধান অন্তরায়, সেই মার এইটুকু অচৈতন্যের ব্যবধানই আমাকে তার অনেক কাছে টেনে এনে ফেলল। মা আমাকে বুকের মধ্যে টেনে নিয়ে সুগভীর লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিতান্তই অসহায়ের মতো ফুপিয়ে উঠলেন। অসিত ফিরে এলো ডাক্তার নিয়ে, তার মুখেও উদ্বেগের ছায়া। ফিসফিসিয়ে আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছিল? আমি বললাম, এই একটু অজ্ঞান মতো। এরকম এর আগে হয়েছে নাকি? না। আমার সংক্ষিপ্ত জবাবে আর কিছু জিজ্ঞাসা করতে সে ভরসা পেল না। বোধহয় কয়েক ঘন্টার মধ্যেই মা স্বাভাবিক হয়ে উঠলেন। বিমলবাবু নিজেও গেলেন না, অসিতকেও ধরে রাখলেন সে বেলার জন্য। আবহাওয়াটা সহজ করবার জন্য হাসি মুখে বললেন, আমার এত সাধের রবিবারটায় মাটি করলে তোমরা। কোথায় ভেবেছিলাম বোটানিকেলে গিয়ে গাছের ছায়ায় চমৎকার ঘুরে বেড়াবো, 4টে না বাজতেই মাঠে বসে চর্বচস্য সহযোগে চা পান। আর এই কি কাণ্ডই হলো বলতো? কি আর করবে অসিত, তোমারই ভাগ্য। বুলু, অসিতকে ভালো করে বলো, ও কিছুতেই থাকতে চাইছে না। আমি জোর করে ধরে রেখেছিলাম। আমি যাই বিমলদা, আমার আজ। মা বললেন, বসো। তার উচ্চারণের ভঙ্গিতে অপরিমিত স্নেহ ও আদেশ ছিল। তিনি যেন মা আর অসিত তার ছেলে। অসিত বাধ্য ছেলের মতোই বসল, আর কথা বলল না। আমি উঠে গেলাম সেখান থেকে। বিমলবাবু গুরুজনের মতোই বললেন, যাও, মার খাবার ঠিক করো গে। এবেলা বিমলবাবু মাকে উঠতে দিলেন না, কিন্তু বিকেলে আবার তিনি ওঠা হাঁটা করতে লাগলেন, কাজকর্ম করলেন। আর সুস্থ মায়ের দিকে তাকিয়ে আবার সেই লজ্জা আর বিরোধ ফিরে এলো আমার হৃদয়ের মধ্যে। 2 দিন আমি প্রায় নিজেকে লুকিয়েই রাখলুম তার কাছ থেকে। বিমলবাবু যথারীতি এলেন। অসিত পরের দিন খবর নিতে এলো। আমার সঙ্গে দেখা হলো না কারোরই। আত্মগোপন করা ছাড়া আমার আর কি উপায় ছিল? মুশকিল হতো রাত্রিরে নিঃশব্দে মার পাশে গিয়ে শুতুম, কিন্তু গায়ে গা ঠেকিয়ে শুয়েও যে কত বড় ব্যবধান থাকতে পারে দুজন প্রাণীর মধ্যে, আমরা মা মেয়ে তা প্রতি পলে অনুভব করতুম। বলি বলি করে মাও কথা বলতে পারতেন না, আমিও পারতাম না। দুর্লঙ্ঘ এক দেওয়াল উঠল দুজনের মধ্যে। 3য় দিন ভোর রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল।
জেগে দেখলুম গুনগুনিয়ে মা কাঁদছেন। আমি তো তাকে কাঁদতে দেখিনি কোনোদিন। মুখটা ধড়াস করে উঠল। অন্ধকারে হাত বাড়ালাম তার দিকে, ডাকলাম, মা। মুহূর্তে মার গুনগুনানি বন্ধ হয়ে গেল। একটা কাতরোক্তি করে তিনি পাশ ফিরলেন। উদ্বিগ্ন হয়ে বললাম, কি হয়েছে? একটু একটু জল দাও। তাড়াতাড়ি উঠে বসে তার গায়ে হাত দিয়ে চমকে উঠলাম। তীব্র উত্তাপে গা পুড়ে যাচ্ছে তার। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। তাড়াতাড়ি উঠে আলো জ্বাললাম, জল দিলাম, তারপর দৌড়ে গিয়ে ভৃত্যের ঘুম ভাঙিয়ে বিমলবাবুকে ডাকতে পাঠালাম। হয়তো তখনও ট্রাম চলতে শুরু করেনি, হয়তো অনেকক্ষণ অপেক্ষায় তাকে দাঁড়িয়ে থাকতে হবে। তবু সেই অন্ধকারেই আমি তাকে রওনা করিয়ে দিয়ে মার কাছে ফিরে এসে বসলাম। একটা অনির্দিষ্ট আশঙ্কার ভারে বুক যেন বোঝাই হয়ে উঠল মুহূর্তে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই বিমলবাবুকে নিয়ে ভৃত্য ফিরে এলো। লাল দুই চোখ মেলে মা তাকিয়ে রইলেন তার দিকে। কপালের ওপর হাত রেখে উনি ভুরু কুঁচকোলেন। দুবার মাথায় হাত বুলিয়েই ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, তুমি কাছে থেকো বলু, ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার এসেছিল, তার চাইতে বড় ডাক্তারও এসেছিল দুদিন পরে। আর তারও 5 দিন পরে কলকাতা শহরের সমস্ত প্রসিদ্ধ ডাক্তারদের দিকে মুখ ফিরিয়ে মা সমস্ত সুখ দুঃখের অতীত হলেন। মৃত্যুন্মুখ দিদিমার বুক ফাটা আর্তনাদে সমস্ত পৃথিবী ভরে গেল। শুষ্ক চোখে বসে বসে দেখলুম বিমলবাবু নিজ হাতে সাজিয়ে দিচ্ছেন মাকে। বহুমূল্য বেনারসিতে শোভিত করলেন তার মৃতদেহ। ফুলের গহনা দিয়ে মুড়ে দিলেন আপাত মস্তক। তারপর রাশি রাশি সিঁদুরে শোভিত করলেন তার ললাট আর মাথা। তার এই পাগলামি দেখে কে কি ভেবেছিল জানি না, আমি নিজেও যে কি ভেবেছিলাম তাও জানি না। বুকের মধ্যে একটা চাপ আর দম আটকানো গুমরানি অনুভব করলাম অত্যন্ত তীব্রভাবে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে মার নরম বুকের ওপর মাথা রাখলাম। ধীরে ধীরে আমার সমস্ত চৈতন্য আচ্ছন্ন হয়ে এলো। তবু দিন কাটল। একটা দণ্ড, যার অস্তিত্ব না থাকলে এই ছোট্ট সংসার আবর্তিত হয়ে উঠত। সেই মানুষের অভাবেও এ বাড়িতে সূর্যোদয় সূর্যাস্ত তাদের আলো ছায়া ফেলল। কয়েকদিন পরে বিমলবাবু আবার আপিসে যেতে লাগলেন। আপাদমস্তক সাদা কাপড়ে মোড়া দিদিমাও মুখের ঢাকা খুললেন। আমি আবার প্রাণপণ শক্তিতে উঠে দাঁড়ালাম। সকল কর্তব্যই সকলে নড়ে চড়ে করতে লাগলাম। কেবল প্রাণ শক্তির চাবিকাঠিটি নিয়ে মা আর ফিরে এলেন না এই সংসারে। মার অসুখ থেকে শুরু করে আমাদের এই অবর্ণনীয় দিনের দুঃখময় জীবনের সঙ্গে অসিত এ কদিন জড়িত ছিল। প্রথমটায় বিমলবাবু অত্যন্ত বেশি রকমই উদ্ভ্রান্ত হয়ে পড়েছিলেন। বলতে গেলে এবাড়ির সবকটি প্রাণী আমরা এমন একটা অবস্থায় ছিলাম যে অসিত না থাকলে হয়তো কিছুতেই চলত না। বিধাতার আশীর্বাদের মতোই সকলের সেবার ভার নিয়ে সে মুখ গুজিয়ে পড়েছিল এখানে। কিন্তু বিদায় নেবার সময় হলো তার। মাস দুয়েক পরে কোনো একদিন চুপ করে শুয়েছিলাম ঘরে। সন্ধ্যার আবছা আলোয় ঘর ভরে গিয়েছিল। দরজার কাছে পায়ের শব্দ শুনে চঞ্চল হয়ে উঠলাম। বুঝলাম বিমলবাবু এসেছেন। মৃদু গলায় উনি আমার নাম ধরে ডাকতেই আমি তাকে আসতে বলে উঠে বসলাম। আলো জ্বেলে দিলাম ঘরের। চায়ের জোগাড়েই যাচ্ছিলাম, উনি বললেন, এখনো শুয়েছিলে? এমনি। এবারই আর ভালো লাগে না, তাই না? বলতে গিয়ে তার চোখ ছলছল করে উঠল। আমি মুখ নিচু করে রইলাম। একটু চুপ করে থেকে তিনি আবার বললেন, বসো, আমি এখন চা খাবো না, তোমার সঙ্গে কথা আছে। সে কি কথা তা আমি বুঝলাম। কদিন থেকেই উনি যেন কি একটা বলতে চাইছেন আমাকে।
বারংবার বলার জন্য মুখ খুলেও থেমে যান। কিন্তু অসুখী বোধ করলেও প্রস্তুত হয়ে বললাম, বলুন। একটুও ভূমিকা করলেন না তিনি। তিনিও সেদিন বোধহয় প্রস্তুতি ছিলেন। ধীর গম্ভীর গলায় স্বভাবোচিত নিচু স্বরেই বললেন, অসিতকে কি বলবো? আমাকে জিজ্ঞেস করছেন কেন? তোমার মত না নিয়ে তো আর হতে পারে না। তার চোখের উপর দৃষ্টি নিবদ্ধ রেখে বললাম, কি হতে পারে না? একটুও পলক নড়ল না তার। কেবল কেমন একটা কঠিনতা ছড়িয়ে পড়ল তার সারা মুখে। বললেন, বিয়ে। বিয়ে? হ্যাঁ বলু, তোমার বিয়ের কথাই আমি বলছি। তোমার কোনো ব্যবস্থা করতে না পারা পর্যন্ত আমার শান্তি নেই। আমি একটু শান্তি চাই। কথা শুনে আহত হলাম। নিজেকে সংযত রেখে যথাসম্ভব স্বাভাবিক গলায় বললাম, আপনাকে তো সবই বলেছি, সবই তো জানেন আপনি। জানি। তবে সে তোমার ভুল বুলু, সে তোমার শিশু মনের একটা খেলা। জানি না খেলা কিনা, তবে আমাকে অবকাশ দিন ভুল ভাঙবার। শোনো। তার গলার স্বরে অদ্ভুত কান্নার শব্দ পেলাম। চকিত হয়ে চোখ তুলতেই তিনি আমার মাথার উপর হাত রেখে বললেন, তুমি তো জানো তোমার মা ছাড়া এ পৃথিবীতে আমার কাছে এমন কোনো মেয়ে ছিল না যার প্রতি ক্ষণিকের জন্যও আমার মন বিভ্রান্ত হতে পারে। ও যে আমার কি ছিল, ও যে আমাকে কতখানি ভরে দিয়েছিল শুধু ওর অস্তিত্বটুকু দিয়ে, তা আমি তোমাকে কেমন করে বোঝাবো? তোমাকে এইটুকু থেকে ভালোবেসে বড় করেছি আমি। আমার স্নেহের এতটুকুও খাদ ছিল না। তোমার প্রতি আমার অপরিসীম আকর্ষণ, অপরিসীম মমতা। সুমন্ত্র বেঁচে থাকলে আমার চাইতে বেশি ভালোবাসতে পারত কিনা আমার জানা নেই। সেই তুমি কিনা। আমি দু হাতে মুখ ঢেকে বললাম, জানি জানি। শান্ত হও। শোনো, তোমার মৃত মায়ের আত্মার কথা একবার চিন্তা করো। কান্না ভরা গলায় বললাম, তিনি তো আপনাকে লিখে গেছেন, আমার সুখই তার সুখ, তার কোনো আলাদা সুখ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। ব্যথিত গলায় বললেন, এই তোমার শেষ কথা? এই শেষ বিমলবাবু, এই শেষ। আমি নিচু হয়ে তার পায়ে মাথা রাখলাম। একটু বসে রইলেন চুপ করে, একটু হাত বুলালেন মাথায়। তারপর নিঃশব্দে উঠে গেলেন সেখান থেকে। আমি সেই পরিত্যক্ত জায়গায় মাথা কুটে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলাম। অসিত এলো ঘণ্টাখানেক পরে। ভৃত্য এসে খবর দিতেই সংযত হয়ে উঠে বসলাম। আমার মুখ চোখ দেখে ও যেন আঘাত পেল। একটু তাকিয়ে রইল আমার দিকে। চোখের দৃষ্টি আমার অপরিচিত নয়। বুকটা কেঁপে উঠল। বললাম, বসুন। আপনি আজ বড্ড বিচলিত হয়েছেন। না না, কিন্তু কি আর করবেন। চুপ করে রইলাম। একটু দ্বিধা করে বলল, আমার তো চলে যাবার সময় হলো। ছুটির 2 মাস কাটিয়ে দিলাম। আপনি যাচ্ছেন? হ্যাঁ, আসলে মা বারবার চিঠি লিখছেন। ও, আমার তো যেতে ইচ্ছে করে না, কিন্তু। না না, যাবেন না কেন? মা এত আশা করে আছেন। অসিত আমার কাছ থেকে যাবার উৎসাহ প্রার্থনা করেনি। কি প্রার্থনা করেছিল তা আমি জানি। ব্যথিত হলাম, কিন্তু উপায় নেই। একটু চুপচাপ কাটল। তারপর মৃদু স্বরে বলল, আমাকে কি আপনার কোনো প্রয়োজনই নেই? নিঃশ্বাস নিয়ে বললাম, আপনার জন্য আমার কত কৃতজ্ঞতা জমা হয়ে আছে মনের মধ্যে। বাধা দিয়ে অস্থির গলায় বলল, কৃতজ্ঞতার কথা কেন তুলছেন? আমি তো তার কথা বলছি না। আপনি কি বোঝেননি আমার কথা?
দাঁত দিয়ে ঠোঁট কামড়ালাম। তারপর পরিষ্কার গলায় বললাম, বুঝেছি, কিন্তু সে হতে পারে না অসিতবাবু, কিছুতেই হতে পারে না। খানিকক্ষণ স্থাণুর মতো বসে রইল অসিত। তারপর ঠিক বিমলবাবুর মতো করেই ধীরে ধীরে উঠে গেল ঘর ছেড়ে। আবার আমার দু চোখ ছাপিয়ে জল এলো, বুক ভেসে গেল উদ্বেলিত অশ্রুর প্লাবনে। পরের দিন সকালবেলায় কিছু আগে পরে দুখানা চিঠি পেলাম ভৃত্যের মারফত। বুলু, তোমার সব ব্যবস্থা করে রেখে গেলাম। আশা করি কোনো আর্থিক কষ্ট তোমাকে পেতে হবে না। যেখানেই থাকি আমার অন্তরের সকল মঙ্গল আকাঙ্ক্ষা সততই তোমাকে ঘিরে থাকবে। হতভাগ্য বিমলেন্দু। প্যান্ডোরার অদম্য কৌতূহলের দোষেই সমস্ত পৃথিবীতে দুঃখ ছড়িয়ে পড়েছিল, কিন্তু আশার কৌটোটি সে খুলতে পারেনি। তাই সে আশা যতই দুরাশা হোক, মানুষ তাকে চিরকাল ধরে লালন করে বুকের মধ্যে। আমিও সেই আশাটিই মনের মধ্যে জ্বালিয়ে রাখলাম। যদি কখনো সময় আসে, আপনি নিশ্চয়ই ডাক দেবেন আমাকে। হতভাগ্য অসিত। দুখানা চিঠি হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম খানিকক্ষণ। মনের মধ্যে ভ্রমরের এক ঘেঁষে গুনগুনানির মতো একটা কথাই কেবল গুঞ্জিত হতে লাগলো, গেল, সব গেল। বন্ধুরা, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসবো কাহিনীর মঞ্চে। ততক্ষণের জন্য বিদায়।